স্মৃতি কার্টুন হাউস। পাশের ঘরে ছিলাম রে, তাই শুনতে পাইনি। বল, কি বলবি? কালকে কিন্তু সকাল সকাল চলে আসিস। হ্যাঁ রে হ্যাঁ, কাল আমি সকাল সকাল বেরিয়ে পড়বো। তুই এত চিন্তা করিস না। আমিও তো চিন্তা টিন্তা করি না। মা বললো তোকে ফোন করে আরেকবার বলে দিতে, তাই বললাম। কাল তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, একসাথে মেহেন্দি পরবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ফোন ছাড়ছি। ইকিরি বাবা, আজ প্ল্যাটফর্মে তো দাঁড়ানোর জায়গা নেই। এত ভিড় তো কোনোদিনও থাকে না। আজকে কি হলো হঠাৎ? আচ্ছা দাদা, শুনছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আজকে প্ল্যাটফর্মে এত ভিড় কেন? এত ভিড় তো থাকে না কখনো। খবর টবর কিছুই দেখেন না নাকি? রেল ধর্মঘট ছিল তো আজ। সবে তো ধর্মঘট উঠেছে, তাই এত ভিড়। সর্বনাশ, আজ রেল ধর্মঘট ছিল। এবার কি হবে? এবার তো মনে হচ্ছে সমস্ত ট্রেনে একেবারে প্যাকড আপ যাবে। কি করে আমি যাব? কিরে, ট্রেনে উঠলি? আরে আর বলিস না, আজকে রেল ধর্মঘট ছিল। আমি তো জানতাম না। প্ল্যাটফর্মে এসে দেখি প্ল্যাটফর্মে ভিড় উপচে পড়ছে। একটা ট্রেনও ধরতে পারছি না, সব একেবারে প্যাকড আপ যাচ্ছে। তাই নাকি রে? আজকে রেল ধর্মঘট ছিল? এ বাবা, কালকে চলে এলেই ভালো হতো। এবার কি হবে? ঠিক আছে, তুই কটা ট্রেন ছেড়ে একটু ফাঁকা দেখলে ট্রেনে উঠে পড়িস। বেশি রাত করিস না যেন। আরও দুটো ট্রেন ছাড়ার পর অবশেষে একটা ট্রেনে উঠেছি। কিন্তু এই ট্রেনেও যা ভিড়! বসার জায়গা তো দূরের কথা, দাঁড়িয়ে দাঁড়িয়েও আমি একেবারে স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, এই ট্রেনটা মিস করলে আমি আজ আর পৌঁছতে পারতাম না। ওদিকে ঋতিকার বিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলে একসাথে মেহেন্দি পড়বে। আর দেরি করা কি যায়? ঋতিকা আর আমি একসাথে কলেজে পড়েছি, কিন্তু ঋতিকার আদি বাড়ি হচ্ছে বিলাসপুর গ্রামে। তাই বিয়েটাও বিলাসপুর গ্রাম থেকেই হচ্ছে। তাই আমিও এখন যাচ্ছি সেই বিলাসপুর গ্রামে। প্ল্যাটফর্মে যখন নামলাম, ঘড়িতে তখন রাত ৮টা। চারদিক ধুধু করছে। অবশ্য রাত ৮টার সময় একটা গ্রামের রেল স্টেশন, এর থেকে আর কি আশা করা যায়? এ কি, এখানে তো রিক্সা অটো কিছুই দেখতে পাচ্ছি না। এখন কি হবে? না, একটা ঋতিকাকে ফোন করি।
এই তো বলতে না বলতে ঋতিকার ফোন। কিরে কোথায় এখন? এই তো আমি সবে নেমেছি, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তো কিছুই পাচ্ছি না, কি করে যাব সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, তোকে কিছু ভাবতে হবে না, তুই ওখানেই দাঁড়িয়ে থাক, দাদা যাচ্ছে তোকে আনতে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। শোন, এদিক ওদিক কোথাও চলে যাস না যেন। রাতের বেলায় গ্রামের রাস্তায় এদিক ওদিক যাওয়াটা ঠিক নয়। তুই ওখানেই দাঁড়িয়ে থাক, দাদা তোকে ওখান থেকেই নিয়ে আসবে। ফোনটা রেখে আমি চারদিক ভালো করে দেখতে লাগলাম। সত্যি এমন অনুভূতি কখনো হয়নি। চারদিক ধুধু করছে ফাঁকা, চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। দূরে যতদূর চোখ যাচ্ছে শুধু অন্ধকার আর অন্ধকার দেখতে পাচ্ছি। তবে আমার বেশ ভালোই লাগছিল। ওই যে বলে না, অন্ধকারেরও একটা সৌন্দর্য আছে। এই জনমানব শূন্য জায়গায় একা একা দাঁড়িয়ে আমি সেই সৌন্দর্যই উপলব্ধি করছিলাম। খুব খিদে পাচ্ছে, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি। কি করি, এখন তো ঋতিকার দাদার আসতেও বেশ দেরি হবে। আশেপাশে একটু খুঁজে দেখবো যদি কোনো হোটেল টোটেল পাই। এই রেল স্টেশনের কাছাকাছি তো হোটেল থাকাটা স্বাভাবিক। একটু খুঁজে দেখি, তাড়াতাড়ি যাব, খেয়েই চলে আসবো। সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, এতক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে এত দেরি হয়ে গেল যে এখন খিদে পেয়ে গেছে। কিন্তু চারপাশে তো কোনো দোকানই দেখতে পাচ্ছি না। কি রে বাবা, এখানকার মানুষ কি স্টেশন যেতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে না? আমি বেশ খানিকক্ষণ এদিক ওদিক ঘুরলাম, তারপর খেয়াল হলো আমি অনেক দূর মনে হয় চলে এসেছি। এখন ঋতিকার দাদা যদি চলে আসে আমাকে ওখানে খুঁজে পাবে না, আর তখন চিন্তায় পড়বে। না, যাই আমি বরং। আরে, ওখানটায় একটা আলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। ওর ওপর দিয়েই আমি এলাম আর আমার চোখেই পড়লো না আলোটা। কি যে হয়েছে আমার, খিদের চোটে দেখছি মাথাটাও কাজ করা বন্ধ করে দিয়েছে। যাই তো গিয়ে দেখি, মনে হচ্ছে ওটা একটা দোকান। আচ্ছা, এখানে কিছু খাবার পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে বই কি। কি খাবে মামুনি? যা আছে তাই দিন, বড্ড খিদে পেয়েছে। বসো বসো, এখনই দিচ্ছি খাবার। শেষ পর্যন্ত আমার কাছে যে খাবার এসে পৌঁছলো তা হলো এক থালা ভাত, ডাল, আলু ভাজা আর মাছ। সারা দিনের পর এই খাবারটা আমার কাছে যেন অমৃত মনে হচ্ছিল। আমি কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি খেতে শুরু করে দিলাম। ওদিকে ঋতিকার দাদা চলে আসবে সেই চিন্তাও আমার হচ্ছিল। সত্যি এই গ্রামে যে এত সুন্দর খাবারের একটা দোকান থাকতে পারে যেন ভাবতেই পারছি না। প্রত্যেকটা খাবারের স্বাদ যেন একদম অন্যরকম। এই রকম স্বাদের খাবার আমি কখনো খাইনি এর আগে। আমার ভীষণ ভালো লাগছিল। কে মামুনি, কেমন লাগছে আমাদের খাবার? অপূর্ব খেতে। আপনি এই রান্নাগুলো নিজে করেছেন? হ্যাঁ মামুনি, আর কে করবে বলো? এই বুড়োকে একাই সব করতে হয়। আপনি এত সুন্দর রান্না করেন,
খাবারগুলোর স্বাদ একদম অন্যরকম। আমার তো ভীষণ ভালো লেগেছে। এই না মামনি, জলটা খেয়ে নাও। আহ, প্রাণটা যেন বাঁচলো, কি আরাম পেলাম। আমার কত হলো? টাকা টাকা লাগবে না মামনি, আমি তোমায় এমনিতেই খাওয়ালাম। না না, তা আবার হয় নাকি? আমি এমনি এমনি আপনার কাছ থেকে এত খাবার খেয়ে চলে যাবো? কিছু টাকা অন্তত নিন। আমার দোকান বন্ধ হয়ে গেলে আমি আর কারোর কাছ থেকে টাকা নিই না। দোকান তো বন্ধ করে দিয়েছিলাম, তুমি এলে, তোমায় দেখে মনে হলো তোমার খুব খিদে পেয়েছে। তোমায় দেখে আমার খুব কষ্ট হলো, তাই তোমায় খাওয়ালাম। আমি টাকা নেবো না। অনেক বলা সত্ত্বেও উনি টাকা নিলেন না। কি যে খারাপ লাগছিল, একজনের দোকান থেকে ফ্রিতে এতগুলো খাবার খেয়ে চলে যাচ্ছি। সত্যি, গ্রামের মানুষের মন কত সরল, আর আমরা শহরের মানুষরা শুধু স্বার্থ খুঁজি, স্বার্থ ছাড়া কোনো কাজই করতে চাই না। আর এখানকার মানুষ কত দয়ালু, আমাকে বিনা পয়সায় কতগুলো খাবার খাইয়ে দিল। আচ্ছা, আমার মুখটা কেমন যেন নোনতা নোনতা লাগছে, শরীরটাও যেন কেমন খারাপ করছে। কি হলো হঠাৎ? এ কি, আমার হাতের এখানে রক্ত কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো, জল খেয়ে আমি এই হাত দিয়ে মুখ মুছেছিলাম। তার মানে ওটা জল ছিল না। এইসব কি হচ্ছে আমার সাথে? আমি তাহলে ওই দোকানে কি খেয়ে এলাম? কি মামনি, আবার কেমন লাগলো? চোখের সামনে আমি যা দেখলাম, তারপর আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি চুপচাপ কাঠের মতো দাঁড়িয়ে রইলাম। সামনে দেখতে পেলাম সেই হোটেলের মালিক দাঁড়িয়ে আছে, কিন্তু তার কি বিভৎস রূপ! এই তো কোনো সাধারণ মানুষের রূপ নয়। কি মামনি, দাম দেবে বলছিলে না? দাও, দাম দাও। কি মামনি, দাও, দাম দাও। সে একই কথা আওড়াতে আওড়াতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি হাত পা নাড়াতে পারছিলাম না, এক জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। ওখান থেকে পালিয়ে যাওয়ারও ক্ষমতা নেই তখন। শেষ পর্যন্ত যখন আর হাতখানেক দূরে দাঁড়িয়ে আছে ওই বিভৎস ছায়ামূর্তিটা, তখন আমি আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। শুধু যখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি, তখন চোখের সামনে একটা জোরালো আলো দেখতে পেলাম। ব্যাস, তারপর আর কিচ্ছু জানি না। যখন চোখ খুললাম, তখন দেখি দিনের আলো ফুটে গেছে। আমি শুয়ে আছি একটা খাটের ওপর, আর আমার খাটের সামনে দাঁড়িয়ে আছে ঋতিকা, কাকিমা আর ঋতিকার দাদা। ওই তো, ওই তো চোখ খুলেছে। কিরে, এখন কেমন লাগছে? হ্যাঁ, আমি ঠিক আছি। কেমন যেন একটা গা গুলোচ্ছে। তা তো গুলোবেই মা, কাল রাতে যা কাণ্ড হলো। কাকিমার কথা শোনার পর
আমার গতকাল রাতে সমস্ত ঘটনা মনে পড়ল। কে রে সুস্মিতা, তোকে যে ফোনে আমি পই পই করে বলে দিলাম যে এদিক ওদিক কোথাও যাবি না, এটা গ্রাম, গ্রামে অনেক কিছু ঘটে যা কোনো যুক্তি দিয়ে বোঝা যায় না। তোকে আমি বারণ করেছিলাম, তুই কেন গেলি? আরে সে সকালবেলা খেয়ে বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছিল, তাই ভেবেছিলাম দাদা আসার মধ্যে আশেপাশে যদি কোনো দোকান পাই একটু কিছু খেয়ে চলে আসবো। বুঝেছি মা, বুঝেছি। তুই শেষ পর্যন্ত ওই গোবর্ধনদার পাল্লাতে পড়েছিলি। আমি কিছুই বুঝতে পারছি না, ওই হোটেলে কী সব খেলাম, তার স্বাদটা তখন তো খুব ভালো লেগেছিল, তারপর কেমন যেন লাগছিল, তারপর ওই বীভৎস মূর্তি চোখের সামনে এসে দাঁড়ালো। কি ঘটলো কিচ্ছু বুঝলাম না। আসলে গোবর্ধনদা ছিলেন মাটির মানুষ। তার এই একটাই হোটেল ছিল, খুব কম দামে খাবার দিত লোককে। আবার শুনেছি অনেক পথচারীকে তো বিনা পয়সাতেই খাইয়ে দিত, আর সেজন্য সবাই ওকে খুব ভালোবাসতো। গোবর্ধনদার এত নামডা, এত খদ্দের পাঁচুর আবার সহ্য হলো না। পাঁচুর হোটেল ওই গোবর্ধনদার হোটেলের কাছেই ছিল। পাঁচুর হোটেলের খাবার যেমন খেতে খারাপ ছিল, তেমন গুণমানও খারাপ, আবার দামও তেমন চড়া। তাই লোকজন চট করে ওর দোকানে যেত না। গোবর্ধনদার দোকানে না পেলে বাধ্য হয়ে ওর দোকানে যেত। তাই পাঁচুর রাগ এসে পড়লো গোবর্ধনদার উপর। একদিন কি করলো, পাঁচু একটা ছেলেকে শিখিয়ে পড়িয়ে পাঠালো গোবর্ধনদার দোকানে। সে ওই দোকানে গিয়ে খাবার খেয়ে অসুস্থ হওয়ার ভান করলো, আর কি করে জানি না খাবারেও বিষ মিশিয়ে দিল। তারপর লোককে দেখালো যে গোবর্ধনদা খারাপ খাবার বিক্রি করে। লোকজনও হঠাৎ করে খুব ক্ষেপে গেল গোবর্ধনদার উপর। তারা সবাই মিলে গোবর্ধনদাকে পিটিয়ে দোকানে আগুন লাগিয়ে দিল, আর তাতে মারা গেল গোবর্ধন। তারপর তারপর কি হলো? আর কি হবে, গোবর্ধনদা মারা গেল, দোকানটাও পুড়ে ছাই হয়ে গেল। তবে শুনেছি গোবর্ধনদার আত্মা নাকি ওই দোকানের আশেপাশেই ঘুরে বেড়ায়, আর কাউকে দোকানের আশেপাশে দেখলে তাকে হোটেলে নিয়ে গিয়ে খাবার খাইয়ে মারতে চায়। তুই খুব বাঁচা বেঁচে গেছিস মা, ভাগ্যিস ওই সময় বাবু গিয়ে পৌঁছেছিল, তাই গোবর্ধনদার আত্মা সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে গেছে। বাবু গিয়ে দেখলো তুই অজ্ঞান হয়ে পড়ে গেলি, তারপর ওই তো তোকে এখানে এনেছে। ঋতিকার বিয়েতে খুব আনন্দ করবো ভেবেছিলাম, কিন্তু আস্তে না আস্তে এমন একটা অভিজ্ঞতা হলো যে এই অভিজ্ঞতা থেকে বেরোতেই যা সময় লাগবে তাতে ঋতিকার বিয়ে কেটে যাবে। জানি না আর এই বিয়েতে আনন্দ করতে পারবো কিনা।